নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। ঠিক যেরকম প্রেডিক্ট করা হয়েছিল হুবহু একই রকম চিত্র বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পেলাম। নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, এই দুই উপদেষ্টা এবার নাকি তাদের পদ থেকে অব্যাহতি নিচ্ছেন, অর্থাৎ সোজা ভাষায় পদত্যাগ করছেন এবং পালিয়ে যাচ্ছেন। কারণ হিসাবে একাধিক কারণ এর পিছনে উঠে আসে, তবে আপাততভাবে মনে করা হচ্ছে এরা নাকি ছাত্রদের তৈরি রাজনৈতিক দলে যোগদান করছেন। বিষয়টা কি এতটাই সহজ? মানে বাংলাদেশের এই সকল ছাত্র নেতাদের কার্যকলাপে বাংলাদেশ গোটা রাষ্ট্রটাই কার্যত আন্তর্জাতিক স্তরে যখন ডুবে যাচ্ছেন, তখন দুই পদাধিকারী ব্যক্তি সকল ছাত্র নেতা রাজনৈতিক আন্দোলনের শরিক, তারা নিজেদের পথ ছেড়ে নতুন দল তৈরি করে সেই দলের দায়ভার নিচ্ছেন। ভাবলে অবাক লাগে, এই দুই উপদেষ্টার মতো ছাত্র নেতাদের দিনের পর দিন বাংলাদেশের মানুষ ভরসা করেছিল, বিশ্বাস করেছিল এবং এদেরকে নিয়ে স্বপ্ন দেখেছিল। কিন্তু আজ সমস্ত স্বপ্নের জলাঞ্জলি দিয়ে আজ এরা নতুন রাজনৈতিক দল তৈরি করার জন্য ছুটে যাচ্ছেন। এটা তো হলো সামারি। বিষয়টা কিন্তু এতটা সহজ নয়। কিন্তু মনে রাখবেন, এই পিছনে একাধিক আন্তর্জাতিক কারণ এবং বাংলাদেশ যে আসলে কোন জায়গায় যেতে চলেছে আগামী 6 মাসে, তা অনুধাবন করেই হয়তো এরা নিজেদের পথ ছাড়ছেন, তাই একাধিক বিশেষজ্ঞরা বলতে পারছেন। আরো একটা বিষয় এ প্রসঙ্গে বলে রাখি, এই নাহিদ ইসলাম ছিলেন তথ্য উপদেষ্টা, আর এই আসিফ মাহমুদ ছিলেন যুব এবং ক্রীড়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। আমি এবার দুজনকে নিয়ে আলাদা আলাদা কিছু প্রশ্ন করতে চাই। আমার মনে হয় যারা এই ভিডিও দেখছেন তারা আপনাদের তোলা প্রশ্নের সঙ্গে একটা মিল পেতে পারেন। এই যে আসিফ মাহমুদ এবার যুব কল্যাণের দায়িত্বে ছিলেন, ক্রীড়া দপ্তরের দায়িত্ব ছিলেন। উনি যখন বিপিএল অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করেছিলেন, তখন একটা বড় বড় বাতেলা দিয়ে বলেছিলেন এবারের বিপিএল এর আসর বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বিপিএল আসর হতে চলেছে। অনেকে তো আবার মানে এনার সমর্থকরা বলতে শুরু করে দিয়েছিলেন ভারতে তৈরি হওয়া আইপিএল এর থেকে কয়েক গুণ ভালো নাকি এবার বিপিএল হতে চলেছে। কিন্তু দিনের শেষে কি দেখা গেল জানেন? এইবারের বিপিএল বাংলাদেশের ইতিহাসে সব থেকে নিকৃষ্ট মানের বিপিএল হতে চলেছে। মানে বিপিএল এর আসর, মানে যেই দপ্তরে দায়িত্ব উনি নিয়েছিলেন, সেই ক্রীড়া দপ্তরের অন্যতম ইভেন্ট বিপিএল আসলে আরো খারাপ একটা জায়গায় চলে গেছে। অর্থাৎ বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিজের লোককে দিনের পর দিন বসিয়ে কার্যত বাংলাদেশকে আন্তর্জাতিক স্তরে ক্রীড়াক্ষেত্রে হাস্যরসে ভরিয়ে তুলেছেন এই ক্রীড়া উপদেষ্টা। একাধিক টিম অভিযোগ করেছে তারা নাকি স্যালারি পায়নি। অর্থাৎ বিভিন্ন ক্রিকেটাররা, মানে যখন রাজশাহী, চট্টগ্রাম এই দলের ক্রিকেটাররা পরিষ্কারভাবে বলেছেন তারা মালিক পক্ষের থেকে টাকা পান। একাধিক বিদেশি ক্রিকেটার প্রতিশ্রুতি দিয়েও আসেননি এবং বহু আন্তর্জাতিক স্তর থেকে ভালো মানের ক্রিকেটার আনার কথা থাকলেও আসলে যারা খেলতে এসছেন তারা পাতে দেওয়ার যোগ্যই নয়। ওই বস্তা পচা কিছু পাকিস্তানি ক্রিকেটারকে নিয়ে এসে বিপিএল আয়োজন করে একটা বাঘের মতো হুমকি যে আইপিএল কেও ছাপিয়ে যাবে এবারে বিপিএল, এই করে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিলেন এই ক্রীড়া উপদেষ্টা। আর আজকে তিনি তার পথ ছাড়ছেন এবং বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে শেষ 6 মাসে, মানে আরো যদি স্পেসিফিক্যালি বলি শেষ 5 মাসে উনি কি কি ভূমিকা পালন করেছেন যেন পথ ছাড়ার আগে সাংবাদিক সম্মেলন করে সাধারণ মানুষকে জানিয়ে দেন। বাকি রইল তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। উনি তথ্য উপদেষ্টা, মানে কি কাজ আছে আমি সেটা নিজে সত্যি জানি না, এবং উনি কি কাজকর্ম করেছেন শেষ 5 মাসে আমার মনে হয় আমার মতো বাংলাদেশের মানুষও কিছু জানেন না। কেবলই ছাত্র নেতা, আগস্ট বিপ্লব না কি একটা করেছিলেন, তার একজন জনপ্রিয় মুখ হিসাবে একটা সরকারের মন্ত্রী হওয়া যায়, তার প্রকৃত উদাহরণ হলো এই নাহিদ ইসলাম। হ্যাঁ, উনি আরো অনেক কিছু করেছেন। উনি কথায় কথায় ভারতকে হুমকি দিয়ে গেছেন। যখন আগস্টের পরবর্তীকালে ডম্বুর বাঁধে একটি বন্যা কেন্দ্রিক ভারত বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে খবর উঠে আসছিল, তখন উনি স্বয়ং বলেছিলেন ভারত ইচ্ছা করে বাঁধের জল ছেড়ে দিয়েছে। মানে উনি জানেনই না ডম্বুর বাঁধের কার্যকলাপটা কি, এটি আসলে খায় না মাথায় দেয়। হঠাৎ করে ভারতের ত্রিপুরার বিরুদ্ধে তিনি এক বিস্ফোরক অভিযোগ করে বসেন। উনি বলেন ভারত নাকি জল ছেড়ে বাংলাদেশকে বন্যায় ভাসিয়ে দিয়েছেন। আর বাংলাদেশের মিডিয়া সেই খবর এমন ভাবে প্রচার করে যে বাংলাদেশের মানুষ আরো ভারত বিদ্বেষী হয়ে যায়। সে সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছিলেন নাহিদ আসুন ভারতবর্ষে, আপনি আমার সঙ্গে এসে সমস্ত এলাকা ঘুরে দেখুন এবং এর পিছনে যদি আপনি ভারতে চক্রান্ত খুঁজে পান তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা সরি বলবো, এবং আপনাদের বন্যার জন্য ইন্টিমেটও করা হয়েছিল।
অর্থাৎ সব মিলিয়ে এই নাহিদ এবং এই আসিফ এই উপদেষ্টারা কার্যক্ষেত্রে ডাহা ফেল করেছেন তা তারা নিজেরাও জানেন। আর এখন যখন আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ বিরোধী একটা ঝড় চলছে, অন্তত ডোনাল্ড ট্রাম্প যখন এই মোহাম্মদ ইউনূসী অবস্থান করা ভাবে নিয়েছে এবং এই যে পার্টিকুলারলি ভারতবর্ষ এই সকল ছাত্র নেতাদের গুরুত্বই দিচ্ছে না, ঠিক তখন কিন্তু তারা তাদের পথ ছেড়ে চলে যাচ্ছে। দেখুন, ছাত্র রাজনীতিতে এসে দেশ চালানোর স্বপ্ন অনেকেরই হয়তো থাকে, কিন্তু বিশ্বাস করুন ক্ষমতার লোভে দিনের পর দিন বাংলাদেশের মানুষকে বিপথে চালিত করা এই স্বপ্ন হয়তো অনেকের থাকে না। আজ এই নাহিদ এবং আসিফ দুজন পথ ছেড়ে চলে যাচ্ছেন না পালিয়ে যাচ্ছেন, সেটাই তো একটা বড় প্রশ্ন। কারণ শেষ 6 মাসে এরা তাদের কাজে সম্পূর্ণভাবে ব্যর্থ তো হয়েইছেন, উল্টে বাংলাদেশের মানুষের সঙ্গে দিনের পর দিন প্রতারণা করে গেছেন। এবং এরা হয়তো নিঃসন্দেহে বুঝতে পারছেন বাইরে থেকে রাজনৈতিক উত্তাপ ছড়ানো, সাধারণ মানুষকে ভুল পথে চালিত করা আর দিনের শেষে পদে থেকে একটা রাষ্ট্র পরিচালনা করার মধ্যে ঠিক কতটা পার্থক্য। বিএনপি মাঝে মধ্যে একটা কথা বলে, তারা এই ছাত্র নেতাদের গুরুত্বই দিতে চায় না। এরা বলে সংস্কারের নামে এই ছাত্র নেতারা দেশ চালানোর দায়িত্ব নিয়েছিল, তো এরা তো নিউট্রাল হবে, অর্থাৎ এরা কোনো পার্টির বিপক্ষেও বলবে না, কোনো পার্টির হয়েও কথা বলবে না। কিন্তু পরিষ্কারভাবে এই নাহিদ বা আসিফকে জামাতের দালালি করতে দেখেছে বাংলাদেশের মানুষ। তারা কথায় কথায় আওয়ামী লীগের বিরোধিতা করে, তারা এখন বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে সংঘর্ষে চলে গেছে। কিছুদিন আগে উপদেষ্টারা বলেছেন আওয়ামী লীগ যদি বাংলাদেশে থাকে তাহলে কোনোভাবে তারা এই দেশে থাকবে না। এক সমন্বয়ক হাসনাত তো পরিষ্কারভাবে এটা বলে দিয়েছে যে কোনো ক্ষেত্রে তারা আওয়ামী লীগকে নির্বাচনে লড়তেই দেবে না। এবার প্রশ্ন হলো, এরা কি ঠিক করার দায়িত্বে আছে যে দেশের রাজনীতিতে কোন দল থাকবে কি থাকবে না? নিঃসন্দেহে নেই। ফলে এদের কাজটা ছিল দেশকে সংস্কার করা, দেশকে একটা সুষ্ঠু নির্বাচনী বিধি তৈরি করা এবং গণতান্ত্রিক যে গণতন্ত্রের কথা এরা বলেছিলেন সেই গণতান্ত্রিক উপায়ে নতুন করে নির্বাচন করে নির্বাচিত সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করা। কিন্তু এরা কি করলেন? ক্ষমতার লোভে 6টা মাস পদ আঁকড়ে থাকলেন, বাংলাদেশের সবকটা সেক্টর নষ্ট করে দিয়ে চলে গেলেন, আর এখন পথ ছেড়ে দিয়ে নতুন রাজনৈতিক দল করতে চাইছেন, কারণ এরা যেন নির্বাচনে জয়লাভ করতে পারেন বা লড়তে পারেন। আর মোহাম্মদ ইউনূস দিনের পর দিন এদেরকে প্রশ্রয় দিয়ে কার্যত মাথায় এমন ভাবে তুলেছেন, এখন মোহাম্মদ ইউনূসের সঙ্গ ছেড়ে পালিয়ে যেতে চাইছেন এই দুই উপদেষ্টা। কারণ এরা জানেন ডোনাল্ড ট্রাম্পের রোষে মোহাম্মদ ইউনূস যেভাবে পড়েছেন তা থেকে কার্যত বাঁচা এদের কাছে কিন্তু অসম্ভব। কিভাবেই বা বাঁচবেন? আর 6 মাসের মধ্যে রিপোর্ট বলছে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেউলিয়া ঘোষণা হবে। কোষাগারে টাকা নেই, বিদেশি মুদ্রার সঞ্চয় সম্পূর্ণ শূন্য, দেশের ইকোনমিক্যাল স্ট্রাকচারের রেভিনিউ জেনারেটেড সিস্টেম ভেঙে পড়েছে, বস্ত্রশিল্প কার্যত শেষ। যে বস্ত্রশিল্প বাংলাদেশের জিডিপিকে বাঁচিয়ে রেখেছিল সেই বস্ত্রশিল্পের অবস্থা অত্যন্ত খারাপ। বিদেশি পুঁজির বিনিয়োগ নেই, কারণ দেশের আইন শৃঙ্খলা, সংখ্যালঘুদের উপর অত্যাচার, সেনাপ্রধানের দ্বিচারিতা, আইন শৃঙ্খলার অবনতি সমস্ত ক্ষেত্রে এফেক্ট করেছে। তার জন্য বিদেশি ইনভেস্টাররা দেশে আসছে না। যে ছাত্র আন্দোলনের কথা বলে এরা ক্ষমতায় বসেছিলেন সেই ছাত্র আন্দোলন কার্যত দিনের শেষে যে ষড়যন্ত্র ছিল তা সাধারণ মানুষ বুঝতে পেরেছেন। আজকে কিন্তু এই উপদেষ্টারা কোটা নিয়ে একটা শব্দ অব্দি বলেন না। অর্থাৎ বাংলাদেশের মানুষের মোহভঙ্গ কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে, আন্তর্জাতিক স্তরে আগেই হয়েছিল। এবং দিনের শেষে এই সরকার কিন্তু নির্দিষ্ট কোনো পররাষ্ট্রনীতি দেখাতেই পারেনি। আপনি একটা কথা ভাবুন, এই নাহিদ আবার হাসিনাকে নিয়ে হুমকি দিয়েছিল ভারতবর্ষকে। তারা আবার বলেছিলেন হাসিনাকে ফিরিয়ে দিক ভারতবর্ষ, আমরা হাসিনার বিচার করব, ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হলে হাসিনাকে আগে ফেরত দিতে হবে। এই সকল অসংখ্য ফাঁকা আওয়াজ দিয়েছিলেন এই নাহিদ ইসলাম। কিন্তু আজকে দিনের শেষে বাংলাদেশের মানুষ বলুক, যে ভারত বিরোধিতা করে এরা ক্ষমতায় বসেছে তারা কি ভারত বিরোধিতার জায়গা বজায় রাখতে পেরেছে? মানে ভারত বিরোধিতা করব অথচ সেই দেশ থেকে ডাল, চাল, নুন, ডিম ইত্যাদি আনবো, নাহলে আমাদের দেশের মানুষ খেতে পারবে না, এটা কি দ্বিচারিতা নয়? আপনারা হাসিনাকে নিয়ে বড় বড় ডায়লগ মেরে বাংলাদেশের মানুষের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে জানুয়ারি মাসের শেষ একটা তারিখে এসে আপনারা কি ভারতের থেকে হাসিনাকে নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারলেন? আপনারা বিচার বিভাগকে লাগিয়ে দিয়েছেন, আপনারা মিথ্যা মামলা বসিয়ে দিয়েছেন, আপনারা আন্তর্জাতিক স্তরে রেড নোটিশ, গ্রিন নোটিশ, ইয়েলো নোটিশ, পৃথিবীর সমস্ত নোটিশ জারি করে ফেলেছেন। কিন্তু আলটিমেটলি শেখ হাসিনা এখনো ভারতেই আছেন ভিআইপি অভ্যুত্থানে, মানে ভিআইপি আদব কায়দায় এখনো শেখ হাসিনা ভারতে আছেন। অর্থাৎ সামগ্রিকভাবে আপনাদের গ্রহণযোগ্যতা
আন্তর্জাতিক স্তরে তো খারাপ হয়েইছে, দেশের মানুষের কাছেও কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। আর সেখানে আপনারা আবার দেশের মানুষকে একটা মিথ্যা স্বপ্ন দেখাবেন আর মানুষ আপনাদেরকে ভরসা এবং বিশ্বাস করবেন, বিষয়টা তো সহজ ভাববেন না। আর কটাই বা নির্বাচন করেছেন? নির্বাচনে লড়া, নির্বাচন পরিচালনা করা কোনো ছাত্র নেতার কাজ হতে পারে বলে আমি মনে করি না। কারণ আপনাদের পুঁথিগত বিদ্যাটাও যেখানে শেষ হয়নি, সেখানে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে শেষ 6 মাসে আপনাদের রাষ্ট্রের যেভাবে ভ্যারেন্ডা বাজিয়ে দিয়েছেন, আসলে বাংলাদেশের যে সাধারণ মানুষ আপনাদের এই মিথ্যা প্রতিশ্রুতিগুলোকে আর গোগ্রাসে গিলবেন না, তা কিন্তু আপনারা লিখে নিতেই পারেন। অর্থাৎ শিরোনাম এটাই, কোনো নির্বাচন ফিরবাচন নয়। ডোনাল্ড ট্রাম্পের এই রকম হুঁশিয়ারির ফলেই পতনের ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনূস। আর মোহাম্মদ ইউনূসের চলে যাওয়ার অনেক আগে এই দুই উপদেষ্টা পালিয়ে গেলেন, যেন এরা সাধারণ মানুষকে বুঝতে পারেন আমরা তো আর সরকারে ছিলাম না, আমরা তো অনেক আগেই ছেড়ে দিয়েছিলাম। বিষয়টা কি এতটা সহজ? প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যেই রাখলাম। ধন্যবাদ।